সহজ লেসনে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা সপ্তম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের ইতিহাস বিষয়ের সম্পূর্ণ উত্তর সহ নমুনা প্রশ্নপত্র সেট 4 সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস 7 এর ফার্স্ট ইউনিট টেস্ট 2025 হিস্ট্রি সাবজেক্টের এই কোশ্চেন পেপারের উত্তরগুলো দেখে নিই। প্রথম ইউনিট টেস্টে তোমাদের পরীক্ষার পূর্ণমান থাকবে 30 নম্বর, সময় দেওয়া থাকবে 1 ঘন্টা। এই প্রশ্ন এবং উত্তরের পিডিএফগুলো আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে দেওয়া আছে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে, সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে চাইলে প্রশ্ন এবং উত্তরের পিডিএফ ফাইলগুলো নিতে পারো। দেখো, এই কোশ্চেন পেপারের 1 নম্বর দাগে বলা হচ্ছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 6টি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রশ্নের মান 1 নম্বর করে 1 × 6 = 6। একের দাগে ত্রিশক্তি সংগ্রামে জড়িয়ে পড়েছিল পাল, কৈবর্ত, সেন। পাল, গুর্জর প্রতিহার, রাষ্ট্রকূট, চোল, পাল, রাষ্ট্রকূট। তো ত্রিশক্তি সংগ্রামে জড়িয়ে পড়েছিল কারা? সঠিক উত্তর লিখবে পাল, গুর্জর প্রতিহার আর হচ্ছে রাষ্ট্রকূট, এই 3টি বংশ। 2 নম্বর চোল রাজ্য প্রতিষ্ঠা করেন প্রথম রাজেন্দ্র চোল, বিজয়ালয় প্রথম রাজরাজ। তো চোল রাজ্য প্রতিষ্ঠা করেন বিজয়ালয়, এটা সঠিক উত্তর হবে। 3 নম্বর তলাইনের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল 1206 খ্রিস্টাব্দে, 1192 খ্রিস্টাব্দে, 1226 খ্রিস্টাব্দে। তো তলাইনের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল 1192 খ্রিস্টাব্দে। 4 নম্বর কৈবর্ত বিদ্রোহের নেতা ছিলেন দেবপাল, জয়নাগ, রুদক। কৈবর্ত বিদ্রোহের নেতা ছিলেন, উত্তর লিখবে রুদক। 5 নম্বর শ্রেষ্ঠী বলা হতো বণিকদের, কৃষকদের, ভূস্বামীদের। তো শ্রেষ্ঠী বলা হতো বণিকদের। 6 নম্বর বাংলায় পাল রাজত্ব শুরু হয় আনুমানিক 750, 780, 1056 খ্রিস্টাব্দে। তো বাংলায় পাল রাজত্ব শুরু হয় আনুমানিক 750 খ্রিস্টাব্দে। 2 নম্বর দাগে এক কথায় উত্তর লিখতে হবে। প্রশ্নের মান 1 নম্বর করে 4টি প্রশ্নের জন্য 4 নম্বর এখানে দেওয়া আছে। 2 দাগে শশাঙ্কের কি ধর্মীয় বিশ্বাস ছিল? তো শশাঙ্ক শৈব বা শিবের উপাসক ছিলেন। 2 নম্বর বাংলায় বল্লার সেনের লেখা একটি বইয়ের নাম লিখুন। তো বল্লার সেনের লেখা একটি বইয়ের নাম হচ্ছে দানসাগর। 3 নম্বর বাংলার রাজা শশাঙ্কের রাজধানীর নাম কি ছিল? তো শশাঙ্কের রাজধানী ছিল কর্ণ সুবর্ণ। ওকে। 4 নম্বর দাগে বিক্রমশীল মহাবিহার এর প্রতিষ্ঠাতা কে? বিক্রমশীল মহাবিহার এর প্রতিষ্ঠাতা হচ্ছেন ধর্মপাল। 3 নম্বর দাগে হচ্ছে 2-3টি বাক্যে যে কোনো 2টি প্রশ্নের উত্তর এখান থেকে লিখতে হবে। প্রশ্নের মান 2 করে 2 × 4 নম্বর। 3 নম্বর দাগে গৌড়তন্ত্র বলতে কি বোঝো? তো শশাঙ্কের শাসনকালে গৌড়ে যে ব্যবস্থা গড়ে উঠেছিল তাকে বলা হয় গৌড়তন্ত্র। এই ব্যবস্থায় রাজ্যের কর্মচারী ও আমলারা একটি নির্দিষ্ট শাসন প্রণালী গড়ে তুলেছিল। 2 নম্বর ব্রাহ্মণদের ব্রহ্মদীয় জমিদানের ফলে কি পরিবর্তন ঘটেছিল? তো চোল রাজ্যে ব্রাহ্মণদের কিছু ব্রহ্মদীয় অর্থাৎ নিষ্কর জমি দান করা হতো। কাবেরী উপত্যকায় ব্রাহ্মণদের এই ব্রহ্মদীয় জমিদানের ফলে ব্রাহ্মণ সম্প্রদায়ের নেতৃত্বে বহু নতুন নতুন গ্রামের পত্তন ঘটেছিল। 3 নম্বর মাতসন্না বলতে কি বোঝায়? তো 637 খ্রিস্টাব্দে শশাঙ্কের মৃত্যুর পর বাংলার রাজনীতিতে চরম অরাজকতা, অনৈক্য ও বিশৃঙ্খলা দেখা দেয়। পুকুরের বড় মাছ যেমন ছোট মাছ খেয়ে ফেলে, তেমনি সেই সময় শক্তিশালী লোক দুর্বল লোকের উপর অত্যাচার চালায়। বাংলার ইতিহাসে এই বিশৃঙ্খল সময়কে মাতসন্নায় বলা হয়। 4 নম্বর চর্যাপদ কি? উত্তর লিখবে চর্যাপদ হলো খ্রিস্টীয় 8ম থেকে দ্বাদশ শতকে লেখা বৌদ্ধ সিদ্ধাচার্যদের কবিতা ও গানের সংকলন। চর্যাপদে ব্যবহৃত ভাষা হলো আদি বাংলা ভাষার নিদর্শন। 4 নম্বর থেকে 4-5টি বাক্যে যে কোনো 2টি প্রশ্নের উত্তর এখান থেকে লিখতে হবে। প্রশ্নের মান 3 নম্বর, 3 × 6 নম্বর এখানে দেওয়া আছে। 4 দাগে টিকা লিখতে বলা হচ্ছে নালন্দা বিশ্ববিদ্যালয় সম্পর্কে। তো প্রাচীন ভারতের একটি বিশ্বখ্যাত শিক্ষা কেন্দ্র ছিল নালন্দা মহাবিহার। সম্ভবত গুপ্ত সম্রাটদের আমলে খ্রিস্টীয় 5ম শতকে বিহারের নালন্দায় এই বৌদ্ধ বিহার তৈরি হয়েছিল। এখানে 10,000 আবাসিক ভিক্ষুর মধ্যে 1500 জন ছিলেন শিক্ষক এবং 8,500 জন ছিলেন ছাত্র। কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ছাত্ররা এখানে পড়ার সুযোগ পেত। চৈনিক পরিব্রাজক হিউয়েন সাং খ্রিস্টীয় 7ম শতকে নালন্দায় শিক্ষা লাভ করেছেন। তাহলে 2 নম্বর হচ্ছে রাজা লক্ষণ সেনের রাজসভার সাহিত্য চর্চার পরিচয় দাও। তো সুকবি ও সাহিত্যের অনুরাগী সেন রাজা লক্ষণ সেনের রাজসভা অলঙ্কৃত করেছিলেন জয়দেব, গোবর্ধন, উমাপতিধর, এরপর ধৈ এবং শরণ নামক গুণীজনেরা। এই 5 জন কবি একত্রে পঞ্চরত্ন নামে পরিচিত ছিলেন। লক্ষণ সেনের সভাকবিদের মধ্যে শ্রেষ্ঠ ছিলেন কবি জয়দেব। তার রচিত গীতগোবিন্দম কাব্যের বিষয় ছিল রাধাকৃষ্ণের প্রেমলীলা। কবি ধৈ লিখেছিলেন পবনদূত কাব্য। উমাপতিধরের ভদ্রচূড়চরিত ছিল একটি অন্যতম বিখ্যাত গ্রন্থ। এছাড়া লক্ষণ সেনের মন্ত্রী হলায়দ বৈদিক নিয়ম বিষয়ে রচনা করেছিলেন ব্রাহ্মণ্য সর্বস্ব এবং মীমাংসা সর্বস্ব নামক 2টি গ্রন্থ। 3 নম্বর পাল ও সেন শাসনের সংক্ষিপ্ত তুলনা করো। ঠিক আছে, সেন শাসনকালের সংক্ষিপ্ত তুলনা করতে বলা হচ্ছে। দেখো, এটা হচ্ছে পাল শাসন বা পাল আমল, আর এটা হচ্ছে সেন শাসন বা সেন আমল। তো প্রথম হচ্ছে দেখো
পাল শাসন 400 বছরের বেশি স্থায়ী হয়েছিল, আর সেন আমল 100 বছরের কিছু বেশি স্থায়ী হয়েছিল। আর জনগণের সমর্থনে গোপাল ক্ষমতাসীন হন, জনগণের সমর্থনে বিজয় সেন ক্ষমতাসীন হয়। সেন, ঠিক আছে, সেন আমলের ক্ষেত্রে, সেন শাসনের ক্ষেত্রে। সমাজে পাল রাজারা নিজেদের গ্রহণযোগ্য করে তোলে, ওকে, আর সেন রাজারা সমাজে তেমন গ্রহণযোগ্য ছিলেন না। এরকম করে আমরা পাল আর সেন আমল সম্পর্কে তুলনাটা আমরা লিখলাম। এরপর দেখো 4 নম্বর দেখা টিকা লিখতে হবে দীপঙ্কর শ্রীজ্ঞান সম্পর্কে। তো দীপঙ্কর শ্রীজ্ঞান বা অতীশ দীপঙ্কর ছিলেন বিক্রমশীল বিশ্ববিদ্যালয় বা বিক্রমশীল মহাবিহারের অধ্যক্ষ। তিনি 980 খ্রিস্টাব্দে 980 খ্রিস্টাব্দে বঙ্গাল অঞ্চলের বিক্রম মণিপুরের ব্রজযোগিনী গ্রামে জন্মগ্রহণ করেন। বাল্যকালে অদন্তপুরী বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেন। পরে এই বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ শীল রক্ষিতের নিকট বৌদ্ধ ধর্মের দীক্ষা গ্রহণ করেন এবং শ্রীজ্ঞান উপাধিতে ভূষিত হন। তিনি বহুকাল তিব্বতে ছিলেন। এরপর দেখো তিব্বতীদের কাছে তিনি অতীশ বা জ্ঞানী নামেই পরিচিত ছিলেন। 19 বছর বয়সে তিনি বিক্রমশিলা মহাবিহারের অধ্যক্ষ হন। সেখানে তিনি কিছুদিন অধ্যাপনা করেন। পরে তিব্বতের রাজা জ্ঞানপ্রভের অনুরোধে তিনি তিব্বত যান। সেখানে 13 বছর ধরে মহাযান বৌদ্ধ ধর্মমত প্রচার করেন। জীবনের শেষ সময় তিনি সেখানেই অতিবাহিত করেন। এই মহান শিক্ষাবিদ 1053 খ্রিস্টাব্দে পরলোক গমন করেন। অতীশ দীপঙ্কর বৌদ্ধ ধর্মের উপর 200টি অমূল্য গ্রন্থ রচনা করেন। তার বিখ্যাত গ্রন্থ হল ব্রজযান সাধন। নেক্সট প্রশ্ন হচ্ছে 5 নম্বর থেকে 8-10টি বাক্যে যে কোনো 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে। এখান থেকে প্রশ্ন নাম্বার 5 নম্বর করে 5 থেকে 10 নম্বর দেওয়া আছে। 5-এর প্রশ্ন শশাঙ্ক সম্পর্কে আলোচনা করো। এখানে উত্তর লিখবে শশাঙ্ক গুপ্ত সম্রাট মহাসেন গুপ্তের অধীনে একজন সামন্ত ছিলেন। পরবর্তীকালে 606 খ্রিস্টাব্দে শশাঙ্ক স্বাধীন গৌড়ের শাসক হন। তার রাজ্য বিস্তার সম্পর্কে আমরা লিখছি শশাঙ্কের আমলে গৌড়ের শাসন ক্ষমতা আরও বেড়েছিল। তার রাজত্ব উত্তর পশ্চিম বারাণসী পর্যন্ত ছড়িয়ে পড়েছিল। সমস্ত গৌড়, মগধ, বুদ্ধগয়া, কঙ্গোদ, ওকে, ওড়িশাকে তিনি নিজ অধিকারে আনতে পেরেছিলেন। তার রাজধানী ছিল কর্ণসুবর্ণ। এরপর লিখছি তার কৃতিত্ব সম্পর্কে। শশাঙ্কের হাতে মৌখরী রাজা গ্রহবর্মা এবং পুষ্যপতি রাজা রাজ্যবর্ধন পরাজিত ও নিহত হয়েছিলেন। পরবর্তী থানেশ্বরের শাসক হর্ষবর্ধন শশাঙ্ককে উচিত শিক্ষা দিতে কামরূপের রাজা ভাস্কর বর্মার সঙ্গে মিত্রতা স্থাপন করলেও শশাঙ্ককে পর্যদস্ত করা তার পক্ষে সম্ভব হয়নি। অবশেষে 637 খ্রিস্টাব্দে শশাঙ্ক মারা যান। 5-এর 2 নম্বর দাগে টিকা লিখতে বলা হচ্ছে কৈবর্ত বিদ্রোহ সম্পর্কে। তো দেখো বাংলায় পাল শাসনের 11 শতকের দ্বিতীয় ভাগে কৈবর্ত বিদ্রোহ ঘটেছিল। কৈবর্তরা ছিল সম্ভবত নৌকার মাঝি বা জেলে। সন্ধ্যাকর নন্দীর রামচরিত কাব্যে এই বিদ্রোহের বিবরণ রয়েছে। এরপর লিখছি বিদ্রোহী এবং বিদ্রোহ সম্পর্কে। এই বিদ্রোহের 3 জন নেতা ছিলেন দিব্য বা দিব্যক, রুদক আর হচ্ছে ভীম। পাল রাজা দ্বিতীয় মহিপালের শাসনকালে দিব্য ছিলেন পাল রাষ্ট্রের কর্মচারী। পালদের দুর্বলতার সুযোগে তিনি বিদ্রোহ করেন। তবে এই বিদ্রোহ কত বড় আকার ধারণ করেছিল অথবা কতজন সামন্ত এই বিদ্রোহে যোগ দিয়েছিলেন তার বিশদ বর্ণনা পাওয়া যায় না। এরপর লিখছি আমরা বিদ্রোহের বিস্তার সম্পর্কে। দ্বিতীয় মহিপাল বিদ্রোহ দমন করতে গিয়ে নিহত হয়েছিলেন। দিব্য বরেন্দ্র দখল করে সেখানকার রাজা হয়ে বসেন। নেক্সট হচ্ছে বিদ্রোহ দমন। কৈবর্ত নেতা দিব্য, রুদক ও ভীমের শাসনের ফলে পাল রাজাদের শাসন উত্তর বিহার ও উত্তর পশ্চিম বাংলায় সীমাবদ্ধ হয়ে পড়েছিল। রামপাল বাংলা ও বিহারের সামন্ত নায়কের সাহায্যে ভীমকে পরাজিত ও নিহত করে বরেন্দ্র অঞ্চল উদ্ধার করেন। তবে এই বিদ্রোহ পাল শাসনের শেষ দিকে কেন্দ্রীয় শক্তির দুর্বলতা স্পষ্ট করে দেয়। 5-এর 3 নম্বর থেকে প্রশ্ন ত্রিশক্তি সংগ্রাম সম্পর্কে সংক্ষেপে লেখো। তো ত্রিশক্তি সংগ্রাম 647 খ্রিস্টাব্দে হর্ষবর্ধনের মৃত্যুর পর উত্তর ভারতের রাজনৈতিক শূন্যতা দেখা দেয়। সে সময় কনৌজ ছিল উত্তর ভারতের প্রাণকেন্দ্র। বলা হতো যে কনৌজ নিয়ন্ত্রণ করবে সেই গাঙ্গেয় উপত্যকা দখল করতে পারবে। এই সময় 8ম শতাব্দী থেকে পাল, গুর্জর, প্রতিহার ও রাষ্ট্রকূট বংশের মধ্যে কনৌজ দখলকে কেন্দ্র করে শুরু হয়েছিল পারস্পরিক সংগ্রাম। ত্রিশক্তি সংগ্রামের কারণ। ত্রিশক্তি সংগ্রামের মূলে বেশ কিছু কারণ ছিল। 1 নম্বর হচ্ছে অবস্থানগত দিক থেকে কনৌজ ছিল উত্তর ভারত বা উত্তরাপথের একটি গুরুত্বপূর্ণ স্থান। 2 নম্বর কারণ হচ্ছে কনৌজকে কেন্দ্র করে যে রাজনৈতিক ঐক্য গড়ে উঠেছিল তার নিয়ন্ত্রণের জন্য প্রতিবেশী শক্তিগুলি সংগ্রামে লিপ্ত হয়েছিল। ঠিক আছে, কনৌজকে কেন্দ্র করে যে রাজনৈতিক ঐক্য গড়ে উঠেছিল তার নিয়ন্ত্রণের জন্য প্রতিবেশী শক্তিগুলি সংগ্রামে লিপ্ত হয়েছিল। এরপরে হচ্ছে 3 নম্বর পয়েন্ট হচ্ছে কি 3 নম্বর কারণ হচ্ছে কনৌজ দখলে
কনৌজ দখলে থাকলে গাঙ্গেয় উপত্যকার উর্বর জমি এবং সেখানকার বিশাল খনিজ ভাণ্ডার সহজে অধিকার করা যেত। এগুলো হচ্ছে ত্রিশক্তি সংগ্রামের কারণ। 4 নম্বর কারণ, এখানকার নদীভিত্তিক বাণিজ্য এবং তার পার্শ্ববর্তী এলাকার সমৃদ্ধি নিয়ন্ত্রণ করে সমগ্র রাজ্যকে আর্থিকভাবে সম্পদশালী করা যেত। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে ত্রিশক্তি সংগ্রামের কারণ এবং ত্রিশক্তি সংগ্রাম সম্পর্কে আমরা লিখলাম। তো এই ছিল তোমাদের ক্লাস 7-এর ফার্স্ট ইউনিট টেস্ট 2025 হিস্ট্রি সাবজেক্টের একটি মডেল কোশ্চেন পেপারের সম্পূর্ণ উত্তর আমরা এখানে আলোচনা করলাম। প্রশ্ন এবং উত্তরগুলো অবশ্যই তোমরা কিন্তু খুব ভালোভাবে মুখস্থ করে নিয়ে প্র্যাকটিস করবে। এগুলো তোমাদের প্রথম ইউনিট টেস্টের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। আর আমাদের এই চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, পাশের বেল আইকনে প্রেস করার পর অল অপশনটিকে সিলেক্ট করবে এবং ভিডিওটিতে লাইক করবে আর ভিডিওটিকে বন্ধুবান্ধবের সঙ্গে অবশ্যই শেয়ার করবে এবং কমেন্ট বক্সে নিজেদের মতামত লিখে জানাবে। আর এই প্রশ্ন এবং উত্তরের পিডিএফগুলো আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে দেওয়া থাকবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে, সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে চাইলে প্রশ্ন এবং উত্তরের পিডিএফগুলো নিতে পারো। আজকে আমরা ভিডিওটিকে এখানেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।